প্রভু আছে নিবেদন। বললাম, কহ বৎস, শুনিব নিশ্চয়। দধিমুখ বললে, কালী নিশি শেষে দেখিলাম আশ্চর্য স্বপন। দেখিলাম প্রভু যেন দেবদেহ ধরি আরোহিয়া অগ্নিময় রথে চলেছেন মহাব্যমে ছায়াপথ ধরি বিদারণ। সত্রাসে কহিনু কাঁদি কাঁদি। নমস্কার, গল্পের আসরিত মধুবন্তী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং পুজো খুব ভালো কাটিয়েছেন। সকলকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আপনাদের জন্য থাকছে নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত আবারও টেনিদা সমগ্র থেকে একটি দারুণ মজার গল্প, দধিচি, পোকা ও বিশ্বকর্মা। গল্পের মুখ্য চরিত্রে রয়েছে প্যালা, টেনিদা, হাবুল ও ক্যাবলা। শুরু হচ্ছে আজকের গল্প, দধিচি, পোকা ও বিশ্বকর্মা। সঙ্গে থাকুন। আপাতত গভীর অরণ্যে ধ্যানে বসে আছি। বেশ মন দিয়েই ধ্যান করছি। শুধু কতগুলো পোকা উড়ে উড়ে ক্রমাগত নাকে মুখে এসে পড়ছে, আর এমন বিশ্রী লাগছে যে কি বলবো। নাকে ঢুকে সুড়সুড়ি দিচ্ছে, কানের ভেতর ঢুকে ওই গভীর গহ্বরটার ভেতরে কোনো জটিল রহস্য আছে কিনা সেটাও বোঝবার চেষ্টা করছে। একবার ঢোক গিলতে গিয়ে ডজনখানি খেয়েও ফেলেছি। খেতে বেশ মৌরি মৌরি লাগলো, কিন্তু যা বিকট গন্ধ। বমি করতে পারতাম, কিন্তু ধ্যান করতে বসলে তো আর বমি করা যায় না। তাড়াবো সেই উপায়ও নেই, কারণ এখন আমি সমাধিস্থ। একেবারে নিবাত নিষ্কম্প হয়েই থাকতে হবে আমাকে। আমি গোড়াতেই বুঝেছিলাম এরকম হবে। হাবুলকেও বলেছিলাম কথাটা, কিন্তু সে তখন ইন্দ্রত্ব লাভ করে কৈলাসে শিবের কাছে যাওয়ার কথা ভাবছে। আমলই দিলে না। বললে, যা যা, এসব ওসব ফ্যাঁচ ফ্যাঁচ করিস নি। অরণ্যে পোকা থাকে এবং নাকে মুখেও তারা পড়ে। চুপচাপ বরদাস্ত করে যা, নইলে মহর্ষি হবি কেমন করে। তা বটে, তবে একটা জিনিস বুঝেছি, মহর্ষিদের মেজাজ অমন ভীমরুলের চাকের মতো কেন, আর কথায় কথায় তারা অমন তেরে ব্রহ্মসাপ ঝাড়েন কেন। আরে বাপু, ধৈর্যের একটা সীমা তো আছে মানুষের। নাকে মুখে এমন পোকার উপদ্রব হলে শান্তনুর মতো শান্ত মানুষও যে দুর্বাসা হতে বাধ্য, এ ব্যাপারে আমার আর তিলমাত্র সন্দেহ নেই। আচ্ছা, জ্বালাতনেই পড়া গেল বাস্তবিক। সত্যি বলছি, আমি প্যালারাম বাড়ুজ্জে, পালা জ্বরে ভুগি আর বাসক পাতার রস খাই। আমার কি দায়টা পড়েছে মহর্ষি টহর্ষির মতো গোলমেলে ব্যাপারে পা বাড়িয়ে? পটল ডাঙার গলিতে থাকি, পটল দিয়ে শিং মাছের ঝোল আর আতপ চালের ভাত আমার বরাদ্দ। এক মুঠো চানাচুর খেয়েছি কি পেটের গোলমালে আমার পটল তোলবাজ্য। ইহেন আমি একেবারে গরুর মতো বেচারা লোক। আমি শেষে পড়ে গেলাম 6 হাত লম্বা আর 42 ইঞ্চি বুকোলা টেনিদার পাল্লায়। আর টেনিদার পাল্লায় পড়া মানে যে কি, যারা পড়নি ভাবতেই পারবে না। গড়ের মাঠের গোড়া থেকে চোরা বাজারের চালিয়ার দোকানদার পর্যন্ত ঠেঙিয়ে একেবারে রক্ত। হাত তুললেই মনে হবে রদ্দা মারলে, দাঁত বার করলেই বোধ হবে কামড়ে দিলে বোধ হয়। এই ভৈরব ভয়ঙ্কর লোকের খপ্পরে পড়েই আমাকে এখন মহর্ষি হয়ে ধ্যান করতে হচ্ছে। কি আর করি, বসে আছি তো বসেই আছি। অরণ্যের ভেতরে একটা ফুটো, সেখান দিয়ে দেখছি হতভাগ্য হাবুলের নাক বেরিয়ে আছে। পোকার কামড়ে জেরবার হয়ে ভাবছি ওই নাকেই একটা ধাঁ করে ঘুষি বসাবো কিনা। এমন সময় শিষ্য দধিমুখের প্রবেশ। দধিমুখ বললে, প্রভু আছে নিবেদন। বললাম, কহ বৎস, শুনিব নিশ্চয়। দধিমুখ বললে, কালী নিশি শেষে দেখিলাম আশ্চর্য স্বপন। দেখিলাম প্রভু যেন দেবদেহ ধরি আরোহিয়া অগ্নিময় রথে চলেছেন মহাব্যমে ছায়াপথ ধরি বিদারণ। সত্রাসে কহিনু কাঁদি কাঁদি। আর কি পোকা, থুথু করে দধিমুখ সেটা আমার গায়েই ছেড়ে দিলে। শিষ্যের আসপর্দাখানা দেখো একবার। রাগে আমার শরীর জ্বলে গেল। টিকি খাড়া হয়ে উঠল ব্রহ্মোত্তেজে।
কিন্তু শিষ্যকে শাপ দিলেই তো সব মাটি। মনে মনে ভাবলাম, দাঁড়াও চাঁদ, তোমাকেও শায়েস্তা করতে হচ্ছে। হেসে বললাম, আছে আছে রহস্য অদ্ভুত। নিরেট মগজ তব সহজে তো বুঝিবে না সেটা, কাছে এসো কহি কানে কানে। দধিমুখ হাঁ করে তাকিয়ে রইল। আমার মুখ থেকে যা আশা করেছিল তা শুনতে পায়নি। কি যে করবে ঠিক বুঝতে পারছে না। দধিমুখ অসহায়ভাবে একবার চারদিকে তাকালো। আমি বললাম, দাঁড়াইয়া কেন, কাছে এসো, মুখ আনো কানের নিকটে, তবে তো জানিবে সেই অদ্ভুত বার্তা। এসো বৎস। বালক, আরো কাছে আয়, কাছে আয় না। দধিমুখের বয়স অল্প, একেবারে আনাড়ি। ইতস্তত করে যেই আমার কানের কাছে মুখ আনা, অমনি আমি পাল্টা জবাব দিলাম। মস্ত একটা হাঁ করলাম। সঙ্গে সঙ্গেই এক ঝাঁক পোকা পড়ল মুখের ভেতর। আর পত্রপাঠ সেগুলো থু থু শব্দে ফেরত গেল দধিমুখের গালে, নাকে, মুখে, কপালে। শিষ্যকে গুরুর স্নেহাশিস। দধিমুখ করে উঠল, সঙ্গে সঙ্গে ঝড়াং করে ড্রপ সিন। খট করে বাঁশটা আমার নাকে পড়ল, তারপর সোজা নিচে। সিন শেষ হওয়ার আগেই দ্বিতীয় অঙ্ক সমাপ্ত। তক্ষুনি স্টেজের ভেতর ছুটে এলো ইন্দ্রবেশী হাবুল আর বিশ্বকর্মাবেশী টেনিদা। টেনিদা বললে, এটা কি হলো? হ্যাঁ, এর মানেটা কি শুনি? আমি বিদ্রোহ করে বললাম, কিসের মানে? টেনিদা দাঁত খিচিয়ে উঠল। এটা তুই মাটি করবি হতভাগা? কেন ওভাবে থুতু দিলি ক্যাবলার মুখে? একদম বরবাদ হয়ে গেল সিনটা। কিরকম হাসছে অডিয়েন্স তা দেখছিস? আমি বললাম, ক্যাবলাই তো থুতু দিয়েছে আগে। টেনিদা বললে, দুটোর মাথায় একসঙ্গে ঠুকে দেব এক জোড়া বেলের মতো। যাক, যা হয়ে গেছে সে তো গেছেই, এখন পরের সিনগুলোকে ভালো করে ম্যানেজ করা চাই, বুঝলি? যদি একটু বেয়ারাপনা করিস তো একটা চাটির চোটে নাক একেবারে নাসিকে পাঠিয়ে দেবো। তুমি তো বলেই খালাস, কিন্তু স্টেজে হাঁ করে বসে ওই পোকা হজম করবে কে সেটা শুনি? টেনিদা হুঙ্কার করল, তুই করবি? আলবাত তোকেই করতে হবে। থিয়েটার করতে পারবি আর পোকা খেতে পারবি না? দরকার হলে মশা খেতে হবে, মাছি খেতে হবে। হাবুল যোগ দিয়ে বললে, ইঁদুর খেতে হবে, বাদুর খেতে হবে। মাদুর খেতে হবে, এমনকি খাট পালং খাওয়াও আশ্চর্য না বাবা, এর নাম থিয়েটার। আমি ক্ষীণ প্রতিবাদ জানালাম। হয় হয়, তুই এসবের কি বুঝিস রে? হ্যাঁ, দানি বাবুর নাম শুনেছিস? দানি বাবু, তিনি যখন সীতার ভূমিকায় প্লে করতেন তখন মনুমেন্ট খেয়ে নামতেন, সেটা জানিস? মনুমেন্ট খেয়ে? হ্যাঁ হ্যাঁ, মনুমেন্ট খেয়ে। যা যা, ক্যাচ ম্যাচ করিস নি, এক্ষুনি সিন উঠবে, কেটে পড়, নিজের পাঠ মুখস্থ করগে। বেগুন খেতে কাক তাড়ানো কেলে হাড়ির মতো মুখ করে আমি স্টেজের একধারে এসে বসলাম। মনুমেন্ট খাওয়া? চালিয়াতির আর জায়গা পাওনি। মানুষে কখনো মনুমেন্ট খেতে পারে? কিন্তু প্রতিবাদ করলেই চাটি, তাই অমন বোম্বাই চালখানাও হজম করে গেছি। থিয়েটার করতে এলেই পোকা খেতে হবে? কেন রে বাবু, তোমাদের সঙ্গে থিয়েটার না করতে পারলে তো আমার আর শিঙি মাছের ঝোল হজম হচ্ছিল নাকি না? আমি প্যালারাম বাড়ুচ্ছে, আমার পেট জোড়া পিলে। দায় পড়েছিল আমার এক মুখ কুটকুটে দাড়ি নিয়ে দধিচি সাজতে। যত সব জোচ্চরের পাল্লায় পড়ে পড়ে এখন আমার এই হাঁড়ির হাল। দিব্যি বসেছিলাম চাটুজ্জেদের ওয়াকে। ওরা উঠোনে হাত পা নেড়ে রিহার্সাল দিচ্ছিল, কিন্তু দধিচি সাজবার ছেলে পাওয়া যাচ্ছিল না। টেনিদা তার ভাটার মতো চোখ পাকিয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে এসে খপ করে আমার কাঁধটা ধরে ফেলল। এই পাওয়া গেছে। হ্যাঁ, আমি বললাম। টেনিদা বাঘাটে গলায় বললে, হ্যাঁ নয় হ্যাঁ হ্যাঁ। দিব্যি মুনি ঋষির মতো চেহারা তোর, বেশ অহিংস ছাগল ছাগল ভাব, গালে ছাগলের মতো দাড়ি লাগিয়ে দেব, যা মানাবে। আহ, দেখাবে একেবারে রায়বাড়ির কেশো বুড়োটার মতো।
আপাতত এই তার পরিণতি। এ অঙ্গে আমার পার্ট নেই, তাই স্টেজের অন্ধকারে একটা কোনায় ঝিম মেরে বসে আছি। দাড়িটা হাতে খুলে নিয়েছি আর মশা তাড়াচ্ছি প্রাণপণে। না, এ অসম্ভব। আবার স্টেজে গেলেই ধ্যানে বসতে হবে, এবং ধ্যানে বসা মানেই পোকা, আর কি মারাত্মক সে পোকা। কি করা যায়? রাগে হাড়পিত্তি জ্বলছে। দয়া করে পাঠ করছি এই ঢের, তার ওপর আবার অপমান, এমন করে শাসানো। চাটি হাঁকড়ে নাক নাসিকে উড়িয়ে দেবে। এই শখখানা দেখো একবার। না হয় তোমার আছেই পিরামিডের মতো উঁচু একটা অতিকায় নাক, আর আমার নাকটা না হয় চিনেম্যানদের মতো থ্যাবড়া, তাই বলে নাক নিয়ে অপমান? আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, এই খাঁদা নাককেই মই নাকের মতো উঁচু করে তোমার ভরাডুবি করে ছাড়ব। কিন্তু কি করা যায় বাস্তবিক? ভেবে কুলকিনারা পাচ্ছি না। ওদিকে স্টেজে তখন দারুণ বক্তৃতা দিচ্ছে টেনিদা। এমন একটা লাফ মারছে যে চাটুজ্জেদের ছাড়পোকা ভরা পুরনো তক্তাপোষটা একেবারে মরমর করে উঠছে। থিয়েটার করছে না হাইজাম দিচ্ছে বোঝা মুশকিল। স্টেজ ম্যানেজার হাবুল পাশ দিয়ে যাচ্ছিল। বললে, এই পেলা, অমন ভূতের মতো অন্ধকারে বসে আছিস যে? একটু চা খাওয়া না ভাই হাবুল, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। হাবুল নাকটা কুঁচকে বললে, নে নে, অত চা খায় না, যা পাঠ করছিস আবার চা। অ্যাডিং ইনসাল্ট টু ইনজুরি। আমি অন্ধকারে দাঁত বের করে হাবুলকে ভেঙচে দিলাম। হাবুল দেখতে পেলে না। চম্পট দেব নাকি দাড়ি ফাড়ি নিয়ে? সোজা চলে যাব বাড়িতে? দধিজির সিনে যখন দেখবে আমি বেমালুম হাওয়া, তখন টের পাবে মজাটা কাকে বলে। তাতে সুবিধে হবে না। তারপর কাল সকালে আমায় বাঁচায় কে? পটলডাঙ্গার বিখ্যাত টেনিদার বিখ্যাত চাটিতে স্রেফ পটল তুলে বসতে হবে। না না, ওসব নয়। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এমন জব্দ করে দেব যে কিল খেয়ে কিলটি সোনামুখ করে গিলে নিতে হবে। টেনিদার 32 পাটি দাঁতের সঙ্গে আর একটি দাঁত গজিয়ে দেব, যার নাম আক্কেল দাঁত। আর সেই সঙ্গে টেনিদার ধামা ধরা ওই স্টেজ ম্যানেজার শ্রীমান হাবুল সেনকেও টেটটি পাইয়ে দিতে হচ্ছে। ভগবানকে ডেকে বললাম, প্রভু আলো দাও, এই অন্ধকারে পথ দেখাও। এবং প্রভু আলো দিলেন। হাবুলকে বললাম, ভাই 5 মিনিটের জন্য একটু বাড়ি থেকে আসছি। হাবুল আঁতকে বললে, কেন? এই পেটটা একটু কেমন কেমন সেরেছে। যত সব পেট্রোগা নিয়ে কারবার, শেষটায় ডোবাবে বোধ হচ্ছে। একটু পরে যে তোর পাট রে। না না, এক্ষুনি আসছি। মনে মনে বললাম, পেট কার কেমন একটু পরেই দেখা যাবে। এখন মনুমেন্ট খাইয়ে পাঠ করাতে চাও, দেখি আরো কত গুরুপাক জিনিস হজম করতে পারো। ঠিক 5 মিনিটের মধ্যেই আমি ফিরলাম। ডাক্তার ছোট কাকার ওষুধের আলমারিটা হাতড়াতে বেশি সময় লাগেনি। একেবারে মোক্ষম ওষুধটি নিয়ে এসেছি। হিসেব করে দেখেছি আমার পার্ট আসতে আরও প্রায় ঘন্টাখানেক দেরি, এর মধ্যেই কাজ হয়ে যাবে। চায়ের বড় কেটলিটা যেখানে উনানের ওপর ফুটছে সেখানে গেলাম। তখন কেটলির দিকে কারো মন নেই, সবাই উইংসে ঝুঁকে পড়ে প্লে দেখছে। টেনিদা লাফাচ্ছে ভীমসেনের মতো, আর সে কি ঘন ঘন ক্ল্যাপ। দাঁড়াও দাঁড়াও, কত ক্ল্যাপ যাও দেখবো। পিরামিডের মতো নাক উঁচু করে বিজয় গৌরবে ফিরে এলো টেনিদা। এক গাল হাসি ছড়িয়ে বললে, কেমন পাঠ হলো রে হাবুল? হাবুল কৃতার্থভাবে বললে, চমৎকার চমৎকার, তুমি ছাড়া এমন পাঠ আর কে করতে পারত। অডিয়েন্স বলছে সাবাস সাবাস। অডিয়েন্স কেন সাবাস সাবাস বলছে আমি জানি। তারা বুঝতেই পারেনি যে ওটা ভীমের না বিশ্বকর্মার পাঠ। কিন্তু আসল পাঠ করতে আর একটুখানি দেরি আছে, আমি মনে মনে বললাম। স্টেজ কাঁপিয়ে টেনিদা হুঙ্কার ছাড়লে, চা ওরে চান। হাবুল ঊর্ধ্বশ্বাসে ছুটল। আবার ড্রপ উঠেছে। দধিজির ভূমিকায় আমি ধ্যানস্থ হয়ে বসে পোকা খাচ্ছি। শিষ্য দধিমুখ এবার দূরে দাঁড়িয়ে আছে। আগের অভিজ্ঞতাটা ভোলেনি।
বিশ্বকর্মা আর ইন্দ্রের প্রবেশ। টেনিদার হাবুল। হাবুল বললে, প্রভু গুরুদেব, আসিয়াছি শিবের আদেশে, তব অস্থি দিয়া যেই বজ্র হইবে নির্মাণ। টেনিদা বললে, দেখাইব বিশ্বকর্মা যশ, হেন অস্ত্র তুলিব গড়িয়া, ঘোর নাদে কাঁপাইবে সাগরা ব্রহ্মাণ্ড বিশাল, দীপ্ত তেজে দগ্ধ হবে স্থাবর জঙ্গম। তারপরেই স্বগতোক্তি করলে, উহ, চোর কামড় মেরেছে পেটে মাইরি। হাবুল চাপা গলায় বললে, আমারও পেটটা যেন কেমন গোলাচ্ছে রে। আর চোখে আমি একবার তাকিয়ে দেখলাম মাত্র। মনুমেন্টকে হজম করতে পারো, দেখি না হজমের জোর কত। আমি বললাম, তিষ্ঠ তিষ্ঠ, আগে করি ইষ্ট নাম ধ্যান, ধ্যান ভঙ্গ যতক্ষণ নাহি হয়, চুপচাপ থাকো ততক্ষণ, তারপরে তনু ত্যাগ করিব নিশ্চয়। আমি ধ্যানে বসলাম। সহজে এ ধ্যান ভাঙছে না, পোকার উপদ্রব লেগেই আছে। তা থাক, আমি কষ্ট না করলে টেনিদার হাবুলের কেষ্ট মিলবে না। গরম চায়ের সঙ্গে করা পারগেটিভ। এখনই কি হয়েছে? টেনিদা মুখ বাঁকা করলে, শিগগির ধ্যান শেষ কর মাইরি, জোর পেট কামড়াচ্ছে রে। চুপ, ধ্যান ভঙ্গ করিও না। আমি বললাম, ব্রহ্মস্বাপ লাগিবে তাহলে। ধ্যান কি সত্যি সত্যি করছি নাকি? আরে ধ্যাত, আমি আর চোখে দেখছি টেনিদার মুখ ফ্যাকাশে মেরে গেছে। হাবুলের অবস্থাও তথই বচ। ভগবান করুণাময়। টেনিদা কাতর স্বরে বললে, ওরে পেলা, গেলাম যে, দোহাই তোর, শিগগির ধ্যান শেষ কর, তোর পায়ে পড়ছি পেলা। হাবুল বললে, ওরে আমারও যে প্রাণ যায়। আমি একেবারে নরঞ্চরণ। সামলাও এখন। মুনি ঋষির ধ্যান, দেহত্যাগের ব্যাপার, এ কি সহজে ভাঙবার জিনিস? ভাবস গেলাম। এক লম্ফে টেনিদা অদৃশ্য, একেবারে সোজা অন্ধকার আমতলার দিকে। পেছনে পেছনে হাবুল। আর থিয়েটার, সে কথা বলে আর কি হবে। শেষ হলো আজকের গল্প, দধিচি, পোকা ও বিশ্বকর্মা। রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায়, গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্তী। খুব শীঘ্রই ফিরে আসব পরবর্তী একটি নতুন নিবেদন নিয়ে। ততদিন স্টে কানেক্টেড উইথ গল্পের আসরিত মধুবন্তী। ধন্যবাদ।